আসসালামু আলাইকুম সবাইকে নেপাল সিরিজের শেষ পর্বে স্বাগতম জানাচ্ছি। যদিও ভিডিওটা আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল। তো গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা কালিংচক থেকে ফিরছিলাম। তো ফিরতে ফিরতে রাত প্রায় ৮টা। তো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম থামেলের মার্কেটে। আমাদের হোটেলটাও মূলত থামেলেই আছে, একটা 3 স্টার হোটেল। তো হোটেল থেকে বের হয়েই মার্কেট, এবং যেটা দেখলাম রাত 10টা বাজে প্রায় দোকানপাট সবই বন্ধ। আর যেগুলো খোলা ছিল সেগুলোতে আমার যেটা মনে হয়েছে অভিজ্ঞতা খুব একটা ভালো না, কারণ আমার কাছে প্রাইস বেশি লেগেছে। তো প্রাইস বেশি দিয়ে আমি জিনিসপত্র এত দূর থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করছিলাম না, তাই খুব বেশি কিছু কেনা হয়নি। শুধু বাচ্চা কাচ্চাদের জন্য চকলেটস নিয়েছি। আর এই কয়দিন লোকাল ফুডগুলো খেয়ে খেয়ে আমাদের অবস্থাও মোটামুটি খারাপ, মানে আধপেটা সবাই। তাই আমরা অনলাইন সার্চ করে বাঙালি রেস্টুরেন্টের খোঁজে বেরিয়ে পড়েছি এবং পেয়েও গিয়েছি এই যে ঢাকা এক্সপ্রেস, হোটেল ঢাকা এক্সপ্রেস। এখানের খাবার অসাধারণ ছিল। আমি সবাইকে সাজেস্ট করব কাঠমান্ডু আসলে অবশ্যই এখানের খাবার ট্রাই করতে। তো আমরা মোটামুটি একটু ঘুরে ফিরে আবার হোটেলে ব্যাক করি এবং ওই দিনের জার্নি মোটামুটি শেষ। এরপরে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রগিরি হিল। এটা মূলত আমাদের লাস্ট ডে ছিল, তাই আমাদের প্ল্যান ছিল যে আমরা যে কোনো একটা জায়গা কভার করতে পারবো। যদিও কাঠমান্ডু সিটিতে দেখার অনেক জায়গা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা যে কোনো একটা প্লেস কভার করতে পারবো। তাই আমরা চয়েস লিস্টে দরবার স্কোয়ার ছিল এবং চন্দ্রগিরি হিল ছিল। তো ভেবেছি যে না, চন্দ্রগিরি হিলেই যাই, কারণ শুনেছি এবং দেখেছি ইউটিউবে এখানকার ভিউ অনেক বেশি সুন্দর। আর এই যে নেপালের রাস্তাঘাট আমার কাছে খুব ভালোই লেগেছিল। চন্দ্রগিরি হিলে উঠতে মূলত কেবল কারে উঠতে হয়, তাই আমরা কেবল কারে বসে পড়লাম আবারও দ্বিতীয়বারের মতো। আমার কাছে কেবল কারের জার্নিটা কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু সবার কাছে ভালো লাগে না, অনেকের কাছে ভয়ও লাগে। এই যে ভাইয়া, আমি খুব ভয় আছি, তারপরও সাহসে আবার হাঁটু কাঁপতেছে। আমাদের দুলা ভাই, উনি কেবল কারে উঠতে খুবই ভয় পান। যদিও উনি এখানে আসতে চাননি, শুধুমাত্র কেবল কারে উঠতে হয় সেজন্য, কিন্তু আমরা জোর করে নিয়ে এসেছিলাম। কিন্তু আসার পরে ওনার অভিজ্ঞতাও পুরো ভিন্ন হয়ে যায়। উনিও বলেছেন যে উনি নাকি অনেক এনজয় করেছেন। যখন আপনি ধীরে ধীরে উপরে উঠতে থাকবেন, তখন এক পাশে দেখা যাবে সবুজ বন আর অন্য পাশে মেঘে ঢাকা দূরের পাহাড়। মনে হবে আপনি স্বপ্নের কোনো জগতে পা রাখছেন। প্রায় 10 থেকে 15 মিনিটের যাত্রা শেষে যখন চূড়ায় পৌঁছালাম, তখন মনে হলো আমি যেন মেঘের দেশে এসে গেছি। সোজা চোখে দেখা যাচ্ছে তখন হিমালয়ের কয়েকটি শৃঙ্গ, তার মধ্যে অন্যতম হচ্ছে এভারেস্ট, অন্নপূর্ণা রেঞ্জ এবং গণেশ হিমাল সহ আরও কয়েকটি রেঞ্জ। চারপাশের সেই নীরবতা, ঠান্ডা বাতাস আর পাহাড়ের বিশালতা সব মিলে সত্যি মনটা ছুঁয়ে যায়। সবসময় মনে হতো নেপালের মানে বুঝি শুধুই এভারেস্ট, কিন্তু এবার যখন চন্দ্রগিরি হিল ঘুরে আসলাম, তখন বুঝতে পারলাম এই দেশটার প্রকৃতি আসলে গল্পের থেকেও অনেক বেশি সুন্দর। কাঠমান্ডু শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আর 2551 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়চূড়া।
এই রেঞ্জটা হচ্ছে মূলত এভারেস্টকে এত কাছাকাছি দেখাটা সত্যি একটা সৌভাগ্যের বিষয়। আর এর আগে আমরা যেই 2টা জায়গায় গিয়েছি কাঠমান্ডু শহরের বাইরে, সেগুলোতে অনেক ঠান্ডা ছিল, তবে কাঠমান্ডুতে মোটামুটি ঠান্ডাটা অন্য জায়গাগুলোর থেকে কম। অনেকটা বাংলাদেশে ডিসেম্বর জানুয়ারিতে যে শীতটা পড়ে, জানুয়ারিতে মেবি, এটা সহনীয় মাত্রায় থার্মাল পরতে হয়নি বা ভারী কোনো জ্যাকেট পরতে হয়নি। তবে যেখানেই যাচ্ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আসলে নেপালটা বুঝি A to Z সুন্দর, কারণ এমন কোনো জায়গা আসলে এখন পর্যন্ত চোখে পড়েনি যেখানে দেখার মতো কিছু নেই। একটা দেশ যেখানে 4-5টা এভারেস্ট দিয়ে ঘেরা, সেখানটা সুন্দর হতে আসলে বাধ্য। আর এই রিসোর্টটা দেখে আমার মূলত আফসোস হয়েছে যে এটার সন্ধান আগে কেন পেলাম না, তাহলে অবশ্যই এখানে একটা দিন থেকে যেতাম। এখান থেকে পাহাড়ের ভিউ নিশ্চয়ই অনেক বেশি সুন্দর। যাই হোক, আমরা উপরে একদম পাহাড়ের চূড়ায় এসেছি। চন্দ্রগিরির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ভবঘুরেশ্বর মহাদেব মন্দির। স্থানীয়রা বিশ্বাস করেন যে মনের আশা ব্যক্ত করে এখানে তালাবদ্ধ করে চাবি উপর থেকে ফেলে দিলে মনের সকল আশা পূর্ণ হয়ে যায়। তাদের বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে ভগবান শিবের এক বিশেষ শক্তি বিরাজমান। জায়গাটা খুবই শান্ত, পবিত্র আর আধ্যাত্মিক। যদি একটু বসে থাকতে চান তাহলে পাশে রয়েছে রেস্টুরেন্ট আর ক্যাফে। 1 কাপ গরম কফি হাতে নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকা, এটাই তো জীবনের আসল বিলাসিতা। আর হ্যাঁ, চাইলে কাছের দোকান থেকে কিছু স্মারক কিনে নিতে পারেন, নেপালি হস্তশিল্প, কাঠের কারুকাজ কিংবা ছোট্ট মূর্তি। একটা কথা তো বলাই হয়নি, এখানে কিন্তু বিভিন্ন রকমের রাইড আছে, যেমন স্কাই সাইক্লিং, জিপ রাইডিং। এই স্কাই সাইক্লিংটা দেখে তো আমার খুবই ভয় লাগছিল। শূন্যের উপরে হাঁটা শুনেছি, কিন্তু শূন্যের উপরে এভাবে সাইক্লিং করা, এটা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। দূর থেকে দেখেই তো আমার ভয় লাগছিল যে কিভাবে এই সাইক্লিংটা করছে। তো আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা এখন হোটেলে চেক আউট করে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হব। মাঝখানে হয়তো পথে আমরা লাঞ্চটা সেরে নেব। আর সব মিলিয়ে নেপাল ট্যুরটা সত্যি বলতে চমৎকার ছিল, মানে চমৎকার বললেও ভুল হবে। আর আফসোসের একটা ব্যাপার হলো যে কেন আরও 2টা দিন এক্সটেন্ড করলাম না, কারণ কোনো জায়গায় গেলে অবশ্যই আমি বিশ্বাস করি একটু প্ল্যান করে যেতে হয়। আমাদের হাতে প্ল্যান করার খুব বেশি সময় ছিল না, এবং সেজন্য হয়তো আমরা ইনফরমেশনও কালেক্ট করতে পারিনি যে কোথায় কোথায় যাওয়া উচিত, কোথায় কোথায় যাওয়া উচিত না, বা কোথায় স্কিপ করলেও হয়। এখানে যেটা হয়েছে যে নেপালের আরেকটা আকর্ষণ পোখারাটাই আমরা স্কিপ করে ফেলেছি। যদি ওইখানে গেলে আমরা বাকি জায়গাগুলো ভিজিট করতে পারতাম না, বা আমাদের আরও 2 দিন টাইম বাড়াতে হতো, কিন্তু আগে থেকে যেহেতু টিকিট বুক করা ছিল সেজন্য টাইমটা আর বাড়াতে পারিনি। তবে আমাদের লক্ষ্য থাকবে, ইচ্ছা আছে যে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো আসা হয় পোখারাতে অবশ্যই যাব। পোখারা হয়েছে নেপালের আরেকটা স্বর্গরাজ্য। আর নেপালি খাবারের কথা যদি বলি, মোটামুটি এক দেশ থেকে অন্য দেশের টেস্ট একটু ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। তবে আমার মতো মোমো লাভার মানুষ নেপালে যখন মোমো খেয়েছি, পুরোটাই অভিজ্ঞতা নেগেটিভ ছিল, কারণ আমি এরকমটা এক্সপেক্ট করিনি। আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমাদের বাংলাদেশের মোমোটাই বেস্ট লেগেছে। সর্বোপরি নেপালের মানুষজন, নেপালের রাস্তাঘাট, নেপালের পরিবেশ সব কিছুই খুব ভালো লেগেছে। তা আমার নেপালের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগগুলো অবশ্যই দেখবেন এবং কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।